মানুষ মানেই ভিক্ষুক। কেউ টাকার ভিক্ষুক, কেউ মানসিক শান্তির, কেউ খাবারের, কেউ আবার ভালোবাসার ভিক্ষুক। এই দুনিয়ার সবাই কোনো না কোনো কিছুর জন্য হাত বাড়ায়। কেউ পেটের ক্ষুধা মিটাতে দরজায় দরজায় ঘুরে, কেউ আবার সম্মানের আশায় মানুষের সামনে মাথা নত করে, কেউ আবার একটু শান্তির ঘুমের জন্য রাত জেগে প্রার্থনা করে। বাহির থেকে সবাইকে পূর্ণ মনে হলেও ভেতরে ভেতরে আমরা সবাই অপূর্ণ। কারো কাছে টাকা আছে তবুও শান্তি নেই, কারো কাছে খাবার আছে তবুও ভালোবাসা নেই, কারো কাছে হয়তো অনেক মানুষ আছে তবুও তার মধ্যে আপন মানুষ নেই। তাই মানুষ আসলেই ভিক্ষুকই। কেউ হাত পাতে প্রকাশ্যে, আর কেউ চুপচাপ ভিক্ষা চায় নিজের মনের ভেতরে। দিন শেষে যখন চারপাশ শান্ত হয়ে যায়, তখন যোগ বিয়োগের খাতা খুললে দেখা যায় আপনার পকেটে হাজার হাজার মানুষের কন্ট্যাক্ট নাম্বার আছে। ইনবক্সে শয়ে শয়ে মেসেজ থাকতে পারে, কিন্তু আপনার মনের গভীর হাহাকারটা শোনার মতো আসলেও কেউ নেই। আমরা সবাই সারা জীবন মানুষের পেছনে ছুটি, সম্পর্কের পেছনে সময় নষ্ট করি। অথচ দিন শেষে দেখা যায় প্রতিটি মানুষই তার নিজের কক্ষপথে ঘুরছে। আপনার যে যন্ত্রণা আপনাকে রাতে ঘুমাতে দিচ্ছে না, সেই একই রাতে অন্য কেউ হয়তো নিশ্চিন্তে স্বপ্ন দেখছে। যাকে ভেবে আপনি নিজেকে উজাড় করে দিয়েছেন, তার কাছে হয়তো আপনার অস্তিত্ব কেবল একটা অপশন মাত্র। এই যে হাহাকার, এই যে একাকিত্ব, এটা আসলে পরাজয় নয়, এটাই বাস্তবতা। মানুষ যখন সবকিছু পাওয়ার চেষ্টা করে, ঠিক তখনই সে নিজের আসল রূপটা আবিষ্কার করে, যে সে আসলেই একা। এই একাকিত্বই আমাদের শেখায় যে পৃথিবীতে নিজের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন দিনের কাজকর্ম নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আপনাদের সাথে গল্প বলে বলে আমি এদিকে আমার গাছগুলোতে পানি দিয়ে দিলাম, আর সবশেষে আমার অ্যালোভেরা গাছগুলোতেও পানি দিলাম। তো এখন চলে আসছি আমার বেডরুমে। তো আজকে আমার বিছানার চাদরটা চেঞ্জ করব। ওই যে সেদিন আমি নতুন কয়েকটা বিছানার চাদর কিনেছিলাম, তার থেকে আরো একটা নতুন চাদর আজকে বিছানায় পাতার জন্য নিয়ে আসছি। দেখুন, এখানে আমি যতটা বিছানার চাদর কিনেছিলাম তার থেকে আমি যেটা পছন্দ করে কিনেছিলাম, ওই যে আজকে সেটাই নিয়েছি। চাদরটা অনেক বড় ছিল, তার মধ্যে থেকে কিছুটা জায়গা কেটে ছোট করেছি। আর আমার মনে হয় বিছানার চাদর একটু সাদা টাইপের, বা বালিশের কভার, দরজার পর্দা ওগুলো একটু সাদা টাইপের হলেই বেশি ভালো লাগে। তো আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। তারপরে আজকে আবার ব্ল্যাঙ্কেট গুলো একটু রোদে শুকাতে দিব। যদিও দেখতে দেখতে শীতকাল প্রায় চলেই গেছে, রাতের দিকে হালকা একটু ঠান্ডা থাকে, একটা ব্ল্যাঙ্কেটের প্রয়োজন হয়। তো এখনো যে ব্ল্যাঙ্কেট লাগবে না এরকমটা গরম পড়ে নাই। আর দিনের বেলা একটু গরম থাকে, অনেক সময় ফ্যান চালাতেও হয়। তো আজকে ব্ল্যাঙ্কেট গুলো ভালো করে রোদে শুকাবো। তার কিছু কারণ আছে। আমাদের গড়ে কিন্তু আরিয়ান, আমি, আরিয়ানের বাবা সবারই অ্যালার্জির সমস্যা। যার জন্য আর কি গড়ের বিছানার চাদর সবকিছু চেঞ্জ করলাম। তারপরে চলে আসছি আমার সবজি বাগানে। তো আজকে দেখুন এখানে ছোট ছোট কিছু ফুলকপি আছে, ওগুলো আমি তুলে নিচ্ছি। কিছু ফুলকপি লাগিয়েছিলাম, তার থেকে বড় বড় দেখে আর কি বেছে বেছে আগে নিয়ে খাওয়া হয়ে গেছে। আর শেষের দিকে ছোট ছোট কিছু ফুলকপি রয়েছিল, এই যে দেখুন একেবারে ছোট ছোট। তো ওগুলো শুধু শুধু নষ্ট যাচ্ছে দেখে ভাবলাম আজকে পেরে নেই, কারণ এর থেকে বেশি সময় আর রাখা যাবে না, এমনিতেই ফুলকপির উপরে সাদা সাদা দাগ পড়ে যাচ্ছে। তো এই যে এরকম ৫-৭টা ফুলকপি ছিল, ওগুলো আজকে তুলে নিব। এই যে দেখুন একটা ভাঙার চেষ্টা করতেছি। আসলে আমি ফুলকপিগুলো তোলার সময় দা বা কাঁচি কিছুই সাথে নিয়ে আসি নাই। তো এই যে দেখুন আরেকটা তুললাম, অনেক ছোট। এই যে যেকোনো সবজিতে আর কি মিক্স করে খাওয়া যাবে। আর এদিকে বাঁধাকপিগুলো মোটামুটি বড় হয়েছে। তবে আজকে ফার্স্ট টাইম আমি আমার সবজি বাগান থেকে একটা বাঁধাকপি তুলবো আ ইফতারে আর কি পকোড়া করার জন্য। বাঁধাকপিগুলো মাশাআল্লাহ বড়ই হচ্ছে। কোনো যত্ন ছাড়া, কোনো রাসায়নিক সার ছাড়া, এমনকি ১ম দিকে জাস্ট একবার আরকি গোবর সার দিয়ে গাছগুলো লাগিয়েছিলাম। তো একটু ভালো করে যত্ন নিলে হয়তো বাঁধাকপিগুলো আরো বড় হতো। তো এখান থেকে আমি কোনটা একটু বেশি বড় হয়েছে সেটা আজকে পারবো। তো আমার মনে হচ্ছে এটাই মনে হয় সবথেকে বড়। এখানে ১২ থেকে ১৪ টা বাঁধাকপি আছে। তার থেকে যেটা বড় ওইটাই নিয়ে নিচ্ছি। এই বাঁধাকপিটা একটু বড় দেখাচ্ছে।
তো দেখুন মাশাআল্লাহ আমার সবজি বাগানে যখন আনকমন কোনো সবজি হয় তখন আমার এত ভালো লাগে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারব না। তো বাইরের পাতাগুলো আমি আলাদা করে নিচ্ছি যাতে কপিটা মানে কাটতে সুবিধা হয়। আলাদা করে নিছি ওগুলো আমার ছাগলকে দিয়ে দিব। আমার ছাগল ফুলকপি বা বাঁধাকপির পাতা খেতে খুব পছন্দ করে। তো এই যে দেখুন আমি এক্সট্রা পাতাগুলো আলাদা করে নিলাম আর এখন জাস্ট আমি যে অংশটা রাখবো ওটাই আরকি ভেঙে নিয়েছি। মাশাআল্লাহ এই যে দেখুন প্রায় ১/২ কেজি ওজনের হবে। ১/২ কেজি থেকে একটু কম হবে না। হয়তো একটু বেশি হয়ে যেতে পারে কারণ বাঁধাকপির ওজন একটু বেশি থাকে। তো যাই হোক পাতাগুলো নিয়ে নেই। পাতাগুলো আমার ছাগলটা আসলে দিয়ে দিব। আমার ছাগলটা খুব খুশি হয়ে পাতাগুলো খাবে কারণ পাতাগুলো এখনো অনেকটা কচি রয়েছে। তো বাঁধাকপিটা আজকে কাটলাম ইফতারের সময় আরকি খিচুড়ির সাথে পকোড়া করব। এই যে দেখুন গড়ে নিয়ে আসছি। খুব সুন্দর হয়েছে। যত্ন ছাড়া এইটুকুই হয়েছে ওটাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আ ১/২ কেজি ওজনের একটা বাঁধাকপি। এদিকে দেখুন সেদিন রাহিলার বাড়ি থেকে ওই যে বাচ্চাদের টাকা এতিম বাচ্চাদের টাকা দিয়ে আসার সময় তাদের ওখানে একটা লোকাল বাজার বসে। তো ওখানে আশেপাশের আরকি ওদের পাহাড় অঞ্চল থেকে মানে জুম চাষ থেকে আরকি ওরা নানান ধরনের লোকাল সবজি-টবজি এনে বিক্রি করে। তো কলার মোচাটা আমি কিনে আনছিলাম। এই যে এত বড় একটা কলার মোচা আমি ৳৩০ দিয়ে কিনে আনছি। দেখুন। তো কলার মোচাটা দিয়ে আজকে আমি লাবড়া তরকারি রান্না করব। অনেকদিন হয়ে গেছে লাবড়া তরকারি খাওয়া হয় নাই। তো লাবড়া তরকারিতে তো কয়েক ধরনের সবজি মিক্স করে রান্না করতে হয়। তো চলে আসছি আমার সবজি বাগানে ওখান থেকে কিছু মূলা নিয়ে নিচ্ছি। মূলাগুলো এখনো অনেকটা কচি কিন্তু রমজান মাসের কারণে খাওয়া হচ্ছে না। শুধু হয়তো মূলাগুলো নষ্ট যাবে। কারণ রমজান মাসে সবজি একেবারেই কম চলে বিশেষ করে আমাদের ঘরে। তো আমি রাহিলাকে নিয়ে আসছি। রাহিলা ঝুড়িটা নিয়ে ঘুরতেছে আর আমি অ্যা আ ৫ থেকে ৭ পদের সবজি আরকি একসাথে জড়ো করব লাবড়া তরকারি রান্না করার জন্য। তো রাহিলাকে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে আসার পরে ওর মাশাআল্লাহ ওর গায়ের রংটা এখন একটু করে ফর্সা হতে শুরু করছে। মানে ও আমাদের বাড়িতে আসার পরে অনেকটা চেঞ্জ হয়ে যায়। দেখুন। তো যাই হোক এখানে অনেকগুলো মূলা তুলছি। মূলাগুলো এখনো অনেকটা কচি। তো আমার এখন লাগবে একটা পেঁপে। লাবড়া তরকারির সবথেকে বড় উপাদান যেটা সেটা হচ্ছে কলার মোচা আর পেঁপে। তো গাছ থেকে একটা কাঁচা পেঁপে পাড়ার জন্য আসছিলাম। শিফা বলছে ও পারবে। তো ওকে বললাম যে পেড়ে নে সমস্যা নেই। Hola, Kusama. Ah, forse ano kia. তারপরে হঠাৎ মনে পড়লো গাছ থেকে ২-৩ টা বেগুনও পেড়ে নেই। যেহেতু গাছে অনেক বেগুন হয়েছে। তো রমজান মাসের কারণে এই যে একটু আগেই বললাম, বাড়ির সবজিগুলো কিছুতেই শেষ করা যাচ্ছে না। তো মাশাআল্লাহ দেখুন এখনো বেগুন গাছে অনেক বেগুন হয়েছে। গত পরশুদিন পেড়ে আমাদের এক প্রতিবেশীকে দিছি। তো এখন আরো কিছু বেগুন হয়েছে। তো এখন বেগুনগুলো অতটা বড় হয় নাই। তার থেকে ২-৩ টা বেগুন পেড়ে নিচ্ছি। লাবড়া তরকারিতে মিক্স করার জন্য। যদিও বা আমাদের অ্যালার্জির সমস্যা। তো জানি না শেষমেশ মিক্স করব কিনা। একটা মিক্স করে নেই। মানে আরেকটা সবজি বাড়াবো এই লুবে আরকি। শেষমেশ একটা বেগুন দিয়ে দিলাম। তো তার মধ্যে থেকে ২-৩ টা মূলাও দিব। আর শিম পাই নাই। গাছের মধ্যে মনে হয় ৫-৭ টা শিম পেয়েছিলাম ওগুলো আনছি। আর ফুলকপি, আলু, বাঁধাকপি, পেঁপে, কলার মোচা। তো ওইটুকু আরকি মিক্স করে আজকে লাবড়া তরকারিটা করব। অনেকদিন হয়ে গেছে লাবড়া তরকারি রান্না করা হয় নাই। আমাদের সিলেটি যারা আমাদের অঞ্চলে তো বিশেষ করে মেয়েদের কাছে এই লাবড়া তরকারিটা কিন্তু খুবই ফেমাস। শুটকি মাছ দিয়ে একেবারে তেল ছাড়া রান্না করা হয়। তো যাই হোক এখানে রাহিলা, শিফা, আমি সবাই মিলে কাটাকুটির কাজ শুরু করছি। উম যেহেতু এখানে অনেকটা পদ একসাথে মিক্স করতে হয় তো ঝামেলা হয়। ভাবলাম সবাই মিলেই করে নেই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ইফতারের পরে আ আমাদের ঘরে অনেক সময় মানে রাতে ঘুমানোর আগে অল্প একটু ভাত খাওয়া হয়। আ বা অন্য টাইমেও আরকি খাওয়া যায়। লাবড়া তরকারিটা একটু বাসি হলেই বেশি ভালো লাগে। তো আজকে রান্না করে রাখি, আজকে যেটুকু পারবো খাবো। আমার যাকেও দিব তরকারি। আর আগামী কালকে ইফতারে খাবো। দিনের বেলা গরম করে রাখলে লাবড়া তরকারির টেস্ট আরো বাড়ে। যত বাসি হয় লাবড়া তরকারির টেস্ট বাড়ে। আর শুটকি মাছ দিয়ে রান্না করব। মানে বেশ ভালোই লাগতেছে। তো তারপরে সবজি কাটাকুটি শেষ করে চলে আসছি বাথরুমে। তো এখন হচ্ছে বাথরুমটা একটু ক্লিন করব। আর এখানে যে সার্ফ এক্সেল এর একটা প্যাকেট আনা হয়েছিল ওটা কৌটোতে ভরে তারপরে আমি বাথরুমটা পরিষ্কার করতে লেগে গেলাম। কয়েকদিন হয়ে গেছে আমি বাথরুম ক্লিন করি নাই।
আরিয়ানের বাবা করেন, জুবাইর করে, অনেক সময় রাহিলাও করে, মানে যার যখন আর কি ইচ্ছা হয় তখন দেখা যায় করে, আমি করি নাই। তো আমি যেদিন করি একটু ডিপ ক্লিন করি, পুরো একেবারে দেয়াল সহ আর কি পরিষ্কার করে একটু সেন্ট আর কি স্প্রে করি পানিতে গুলে। তো বাথরুমে একটা সুগন্ধি ভাব থাকলে বাথরুমে গোসল করতেও ভালো লাগে। তো যাই হোক, বাথরুমটা ক্লিন করে তারপরে আমি গোসল করব। আর আপাতত আজকের কাজ শেষ। ঘরের বিছানা গুছালাম, সবকিছুই পরিষ্কার করলাম, কারণ আমাদের ঘরে বর্তমানে অ্যালার্জির খুব সমস্যা, বিশেষ করে আমরা যে ৩ জন এক বেডে থাকি, আরিয়ানের বাবা আর আমি। তো ডাক্তার বলছেন, মানে ডাক্তার একটা লোশন দিয়েছেন, লোশনটা রাতের বেলা লাগাতে, আর দিনের বেলা সাবান, মানে একটা অ্যালার্জির সাবানও দিয়েছেন, সাবানটা দিয়ে গোসল করে তারপরে বলছেন যে ঘরের সবকিছু, বেডশিট থেকে শুরু করে বালিশের কভার সবকিছু চেঞ্জ করে ধুয়ে নতুন করে আর কি রোদে শুকিয়ে পাতার জন্য। আর সেই সাথে মানে পুরনো কিছু ইউজ করা যাবে না। আর তারপরে আবার ঘরের যে ব্ল্যাঙ্কেট আছে ওগুলো ভালো করে শুকিয়ে রাখতে। তো অ্যালার্জির আসলে কয়েকটা প্রকার থাকে। আর আমাদের বর্তমানে যে অ্যালার্জির সমস্যা ওটা আসলে খুব বেহায়া টাইপের। মানে অনেকদিন হয়ে গেছে, আমি ২ জন ডাক্তারের থেকে ঔষধ আনছি, লোশন লাগিয়েছি, মলম লাগিয়েছি, কিছুতেই অ্যালার্জির সমস্যাটা যাচ্ছে না। এই যে আপনাদের সাথে আমি ভয়েস দিচ্ছি, আমি এক হাতে মাইক্রোফোন ধরে রাখছি আর এক হাত দিয়ে কিন্তু শরীরে চুলকাচ্ছি। এমন বাজে অবস্থা হয়েছে যেটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো যাই হোক, প্রথমে আমার হয়েছিল, আমার থেকে তারপরে আরিয়ানের বাবারও এখন একটু হয়ে গেছে। তো মারাত্মক আকার ধারণ করছে আমার আর আরিয়ানের। তো যাই হোক, সবকিছু চেঞ্জ করে নিলাম, রুমটাও পুরো ক্লিন করলাম, অফ ক্যামেরায় রুমের ফ্লোরটাও মুছলাম। তো এখন মানে একটু ফ্রেশ লাগতেছে, সবকিছু নতুন করে চেঞ্জ করছি, দেখুন বালিশের কভার থেকে শুরু করে। তো সেই ফাঁকে আমার রুমটাও একটু ডিপ ক্লিন করা হয়ে গেল, যেটা আসলে রমজান মাস আসার পরে প্রতিদিন করা হয় না, হয়তো ৪-৫ দিন ৭ দিন পরে একবার করা হয়। তো বিছানার চাদরটা দেখুন বেশ সুন্দর লাগতেছে। আমার কাছে মনে হয় বিছানার চাদর একটু সাদা টাইপের হলে রুমের লুক চেঞ্জ হয়ে যায়। আর ফার্নিচার গুলো ভাবছিলাম একটু মুছবো, তবে আজকে আর পারবো না, অনেক টায়ার্ড লাগতেছে। এখন আবার রান্না বান্নার টাইম চলে আসছে, ইফতারের জন্য রান্না বান্না করতে হবে। প্রায় ৩:৩০ বেজে গেছে, এদিকে ব্ল্যাঙ্কেট গুলো সারাদিন রোদে শুকিয়েছি, এখন উঠিয়ে নিয়ে নিব। ব্ল্যাঙ্কেট গুলো নিয়ে একটা ব্ল্যাঙ্কেট রাখবো, একটা তুলে রেখে দিব, কারণ এখন অতটাও ঠান্ডা নেই। আগে আরিয়ানের জন্য একটা আলাদা করে রাখতাম, এখন আর ওটা লাগবে না। একটা ব্ল্যাঙ্কেট হলেই হবে, যেহেতু ব্ল্যাঙ্কেট গুলো অনেকটা বড়। তো যাই হোক, তারপরে চলে আসছি রান্না বান্নায়। তো আমি এখানে লাবড়া তরকারিটা এক চুলায় বসিয়ে রাখবো। দেখুন, লাবড়া তরকারি কিন্তু তেল ছাড়া রান্না করা হয়। তো আমি ওটা লবণ দিয়ে আর কি চুলায় তুলে নিচ্ছি, সামান্য একটু জাল করে, তারপরে গুঁড়া মশলা এড করব, পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুটকি মাছ, ওইভাবেই আর কি। তো যাই হোক, সন্ধ্যা হয়ে যাচ্ছে, লাবড়া তরকারির রেসিপি আমি আর শেয়ার করতেছি না, জাস্ট রান্না করলাম, ওইটাই দেখাচ্ছি, কারণ আমাদের সিলেটিদের বাইরে অনেকে আছেন এই লাবড়া তরকারি চিনেনও না। তো তারপরে আমি এত তাড়াহুড়োর মধ্যে সবকিছু করছি, ডিটেলসে আজকে আর রান্না বান্না শেয়ার করি নাই। খিচুড়ি রান্না করছি, ছোলা ভুনা করছি, আর তারপরে এদিকে যে বাঁধাকপি আনছিলাম, বাঁধাকপির সাথে ২ ধরনের ডাল, মসুর ডাল আর মুগ ডাল আর কি একসাথে মিক্স করে পকোড়া তৈরি করে দিচ্ছি। তো এই যে হয়ে গেছে, আর ইফতারের টাইম মনে হয় মাত্র ৭ মিনিট বাকি আছে। ৭ মিনিট আগে আমি এত তাড়াহুড়ো করে পকোড়াটা রেডি করছি। তো যাই হোক, শেষমেশ আমরা এই যে ইফতারের জন্য চলে আসলাম। আমার ছাগলটাও এসে নিচে দাঁড়িয়ে আছে, ও ইফতারে জিলাপি খাওয়ার জন্য আসে, খেজুর খায়, জিলাপি খায়, ফল টল আমরা যা খাই মানে ওকেও দিতে হয়। তো ওটাও আগে থেকেই করতো, গত বছর রোজায়ও ঠিক ওইভাবে ও পাশে দাঁড়িয়ে থাকতো, আমরা যেটা খাই মানে ওটা ওকে নিচে দিব, ও খাবে। এই যে বর্তমানে আমার পেছনে দেখতেই পাচ্ছেন, আমার পেছনে দাঁড়িয়ে আছে। তো ইফতারের পরে ওকে নিয়ে ওর ঘরে ঢুকাবো। তারপর দিন সকালবেলা দেখুন আমরা চলে আসছি হসপিটালে, বদরপুর হসপিটাল, যেটা আমার খুব পরিচিত একটা হসপিটাল, আপনারাও হয়তো আমার ভিডিওর মাধ্যমে অনেকবার দেখেছেন। আমার ফার্স্ট ব্রেস্টের সার্জারি যেটা আর কি ওখানে করেছিলাম। তো যাই হোক, ওখানে আসছি আজকে ওই যে বিশেষ করে আরিয়ানকে আর কি একজন স্কিনের ডাক্তার দেখাবো। এই যে ওই হসপিটালে নতুন একজন স্কিনের ডাক্তার আসছেন, গাজালা খানম। তো নতুন স্কিনের ডাক্তার, এর আগে এখানে কোনো স্কিনের ডাক্তার ছিলেন না। তো আমি আসছিলাম ডাক্তার দেখাতে, এখানে এসে আরিয়ানকে আসছিলাম ডাক্তার দেখাতে, সরি।
তো এখানে এসে ভাবলাম আমিও দেখিয়ে নেই, যেহেতু আমরা ২ জনেরই একই সমস্যা। তো যাই হোক, প্রথমে আরিয়ানের ডাক্তার দেখানো হয়ে গেছে। দেখতে পেলেন একটু আগে প্রেসক্রিপশন। তো এখন আমার ডাক্তার দেখানো আরকি বাকি। আমার সিরিয়ালটা আরেকটু পেছনে। যেহেতু আমাদের আলাদা, আলাদা ডাক্তার। আমি অন্য একজন ডাক্তারের সিরিয়াল নিয়েছি। তো যাই হোক, এখন প্রায় ১ ঘন্টার সময় আমাদের অপেক্ষা করতে হচ্ছে। হসপিটালের মধ্যেই ঘুরে, ঘুরে আরকি সময়টা কাটাচ্ছিলাম। তো এখানে অনেকদিন পরে আমি এই হসপিটালটায় আসছি। যেহেতু এখন আর ওই টাইপের কোনো অসুস্থ না, আর ওই হসপিটালে তেমন একটা আসাও হয় না। হসপিটালের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। মানে ওরা মডিফাই করছে। আগে যেটা ওখানে ছিল, এখন জায়গাটা চেঞ্জ করছে। নতুন, নতুন করে বিল্ডিং করা হচ্ছে। তো যাই হোক, এখন হেঁটে, হেঁটে একটু সময় কাটাচ্ছি। হসপিটালটা ঘুরে, ঘুরে দেখছিলাম। আগে এই করিডোরটা যেখানে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু আগে এই ক্যান্টিনের দরজা ছিল। তো এখন ওই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, ঘরটা নতুন করে তৈরি করা হয়েছে। আর ওই পাশে আবার নামাজের ঘর তৈরি করা হয়েছে পুরুষদের জন্য, মহিলাদের জন্য। তো ওই হসপিটালের একটাই মানে ভালো দিক, এখানে আসলে একবেলা নামাজ কারো মিস হবে না। এখানে নামাজের জন্য আলাদা করে একটা ঘর আছে। তো যেহেতু এটা একটু মুসলিম টাইপেরই আরকি হসপিটাল বলতে পারেন, মালিকও মুসলিম। তো আমরা সময় কাটাচ্ছিলাম জাস্ট, ডাক্তার দেখানো হয়েছে যেহেতু ধাপে, ধাপে দেখিয়েছি আরিয়ানের আগে, তারপরে আমি। তো আরিয়ান সকালে খালি পেটে আসছে, কিছুই খায়নি। আমরা তো সেহরি খেয়েছি, ও তো সেহরিতে উঠে নাই। যার জন্য ওকে এখন একটু দোকানে নিয়ে আসলাম, ক্যান্টিন সবকিছু বন্ধ। তো ওর পছন্দের একটা বিস্কিট, যেটা হচ্ছে মালকিস্ট বিস্কিট। মালকিস্ট বিস্কিট ও খুব পছন্দ করে, তো ওখান থেকে একটা বিস্কিট কিনে দিলাম। ও এখন গাড়িতে বসে বসে বিস্কিট খাবে, আর আমার ডাক্তার দেখানো হয়ে যাবে। তো ও পোলাও খুঁজছিল, কিন্তু পোলাও নেই। তো যাই হোক, এখানে দেখুন ফার্মেসি থেকে ঔষধ নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের যে মেইন ২টা ঔষধ, অ্যালার্জির লোশন, ২ ধরনের ২টা লোশন, ওগুলো পাই নাই। যেহেতু ডাক্তার নতুন, হয়তো ওই মানে এই হসপিটালের ফার্মেসিতে কি, কি ঔষধ আছে না আছে সেই সম্পর্কে এখনো আইডিয়া নেই। তো ২টা ঔষধ পাই নাই, যার জন্য এখন আমাদেরকে বদরপুরে যেতে হবে। ওখানে যেহেতু অনেকগুলো ফার্মেসি আছে, ওখানে ঔষধগুলো খুঁজে দেখতে হবে। আশা করি ওখানেই পাওয়া যাবে। তো যাই হোক, এখন আমরা ওই যে সামনে গাড়ি রাখা আছে। আজকে আরিয়ানের বাবা আসেন নাই, আমি, জুবাইর আর আরিয়ান আসছিলাম। আমাদের স্কুলে একটু মিটিং আছে ওই জন্য। তো বদরপুরে এসে একটা, একটা করে সব ফার্মেসি খুঁজে ঔষধ পাইনি। শেষমেশ করিমগঞ্জে এসে ঔষধটা বের করেছি। তো করিমগঞ্জ থেকে ফেরার পথে রাত হয়ে গেছে। রাতে দেখুন এখানে কি একটা অ্যাক্সিডেন্ট। রমজান মাসে একজন বয়স্ক ভদ্রলোক স্কুটি নিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার পথে মানে অ্যাক্সিডেন্টটা দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে। ভদ্রলোক স্কুটি নিয়ে যাচ্ছিলেন, স্কুটিতে কিছু ফলও কিনেছিলেন। তো হঠাৎ করে কোনো একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে এখানে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই ভদ্রলোক সাথে সাথেই ওখানে স্পট ডেড, মানে মারা গেছেন। তো যাই হোক, আমি জায়গাটা হাইডস করে দিচ্ছি। তো যাওয়ার পথে আর কি আমি আমি জাস্ট ক্যামেরাটা অন করে অন্যদিকে তাকিয়েছিলাম। কারণ আমি এই সিচুয়েশনে মানে অ্যাক্সিডেন্ট বা ওই রক্তারক্তি কাণ্ড ওইগুলো দেখতে পারি না। আমার বুক ধড়ফড় করে। তো আমি জাস্ট ক্যামেরাটা অন করেছিলাম, পরে দেখবো বলে। দেখুন কি একটা অবস্থা। তো যিনি মারা গেছেন উনাকে এখান থেকে এইমাত্র মানে নিয়ে নেওয়া হয়েছে। উনি সাথে সাথেই মারা গেছেন। তো আসলে আমরা দুনিয়াতে কিসের এত বড়াই করি। রমজান মাসে একজন মধ্যবয়স্কী ভদ্রলোক আরকি, মুসলিম। তো হয়তো ইফতারের জন্য বাড়িতে কিছু জিনিস, ফল-টল নিয়ে যাচ্ছিলেন আগামীকালকের ইফতারের জন্য। তো সাথে সাথেই মারা গেলেন। বিষয়টা আমার কাছে খুব কষ্টদায়ক মনে হলো। আর গায়ে লোম খাড়া হয়ে গেছে। দুনিয়াতে আসলে কি বলবো? এই বাড়ি থেকে বেরিয়েছি, আবার বাড়িতে গিয়ে ঢুকতে পারবো কি পারবো না সেটা একমাত্র আল্লাহই জানেন। তারপরেও আমাদের এত অহংকার, আমরা এত বড়াই করি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।